দর্শক, যেমনটি বলছিলাম যে মতামত পর্বে সবসময় আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হন। আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি জুবায়ের বাবু। তিনি একই সাথে একজন সাংবাদিক, ব্রডকাস্টার এবং ফিল্ম মেকার। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই ভালো আছেন, আর আজকের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনাকেও প্রীতি এবং শুভেচ্ছা এবং ইসলাম চ্যানেল বাংলার সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের আজকের টেলিশিরোনামটি দেখেছেন, আর টেলিশিরোনামের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলাপ করব। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাবো, সেই বিষয়টি আজ কয়েকদিন বেশ বাংলাদেশের বিষয়টি নিয়ে বেশ সরব হয়ে রয়েছে এই খবরটি। সেটি হচ্ছে ভারতে খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম একজন স্বর্ণ চোরাচালানকারী ও আন্তর্জাতিক অপরাধী ছিলেন বলে উল্লেখ করেছেন ভারতীয় গণমাধ্যম। কেন তার মৃত্যুর পর বিষয়গুলো প্রকাশ্যে আসছে? দেখুন, আনোয়ারুল আজিম যিনি খুন হয়েছেন, সদ্য খুন হয়েছেন, জি। আমি অবশ্যই একজন মৃত ব্যক্তি। সেই হিসাবে আমি খুব বেশি তার সম্পর্কে যাব না। তবে যেই প্রশ্নটি ভারতীয় গণমাধ্যমে আসছে, বিভিন্ন পত্রিকাতে, বিশেষ করে কলকাতার বিভিন্ন পত্র-পত্রিকাতে আসছে, সেই বিষয়টি কিন্তু বাংলাদেশে কেউ জানতেন না আগে, এই কথাটা আমি বিশ্বাস করি না। এবং এই বিষয়টি তার সম্পর্কে কিন্তু বাংলাদেশের তিনি সরকারি দলীয় এমপি। আপনি জানেন যে জি। তিনি আওয়ামী লীগের একজন এমপি নমিনিত ৩ বারের এমপি। এবং তিনি আপনার তার সম্পর্কে কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে ওয়াকিবহাল আছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই বাংলাদেশে। সে যে একজন চোরাকারবারি, স্বর্ণ চোরাকারবারি, বিভিন্ন শুধু চোরাকারবারি না, আন্তর্জাতিক বিভিন্ন হুন্ডি ব্যবসার সাথে জড়িত এবং তার নামে আন্তর্জাতিক ওয়ারেন্ট রয়েছে। জি। আ তো তো সবকিছু তো একদম এগুলো প্রকাশ্যে। এখন বিষয়টি হচ্ছে যে এরকম বিষয়টা শুধু কলকাতার বা ভারতীয় গণমাধ্যমে আসছে বলেই আমরা জানতে পারছি, বিষয়টা তা নয়। আমি মনে করি না। বাংলাদেশের যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা তাকে নমিনেশন দিয়েছেন, যারা তার কাছে টিকিট বিক্রি করেছেন, তারা অবশ্যই খুব ভালো করে তাকে চেনেন, তাকে জানেন। কারণ একটি দল জি। যখন কাউকে নমিনেশন দেয়, তখন তো সেই দলের দায়িত্ব হচ্ছে আপনার তার সম্পর্কে খোঁজখবর নেওয়া। তো সুতরাং তারা খোঁজখবর নিয়েছেন, তারা জানেন বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি বলতে পারেন যে কেন এতদিন বাংলাদেশের আ গণমাধ্যমে সেটি উঠে আসেনি? সেটা আপনি বলতে পারেন। জি। এটির একটি কারণ, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম আসলে এই ধরনের মানুষদের সম্পর্কে সংবাদ প্রচারে তারা অনেক ভীত। এবং তারা এতই ভীত যে তাদের জান এবং মালের নিরাপত্তার কারণে তারা অনেক সময় এই ধরনের মানুষদেরকে নিয়ে কোনো সংবাদ করতে পারে না। এবং এটি শুধু আপনার সাথে একটু যুক্ত একজন করতে চাই আপনার সাথে একটু যুক্ত জি। করতে চাই যে তিনি একজন বাংলাদেশের নাগরিক এবং তিনি একজন সংসদ সদস্য। কিন্তু তার ব্যাপারে এইসব যে তিনি তার অপকর্মের ব্যাপারে যে তথ্যটি এসেছে সেটি একটি বিদেশি দেশ থেকে আসলো, ভারত থেকে আসলো। এটি কি দেশের জন্য একটু লজ্জাজনক নয়? না, লজ্জা, এখন ব্যাপার হচ্ছে লজ্জা হচ্ছে তার, যার লাজ লজ্জা আছে। তো আমাদের এখন বর্তমান সিচুয়েশন হচ্ছে, আমাদের তো আর লজ্জা করার কিছু নেই। আমাদের লজ্জার কিছু নেই। আমরা এগুলো সব হারিয়ে ফেলেছি অনেক আগেই। সুতরাং সেই জায়গাতে বাংলাদেশের ওই যে একটা বলে না যে দেশের মান, দেশের সম্মান। যেই বাংলাদেশ ১৯৭১ সালে মানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, সেই দেশে গণতন্ত্র নেই। সুতরাং এর চেয়ে লজ্জাহীন আর কি আছে? সুতরাং এগুলো তো অত্যন্ত ছোটখাটো ব্যাপার। তো আমি জি। যেটি মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমে আসছে বলে আমরা মনে করছি, যে আমরা জানতে পারছি, বিষয়টা একদমই অমূলক। এবং এই বিষয়টি আমি মনে করি যে এটা বাংলাদেশের সবাই জানে। যেটি হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম, যেটি বলেছি যে বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কোনো কিছু প্রকাশে ভয় পায়। তার একটি মানে বড় ধরনের উদাহরণ হচ্ছে সাগররুনি হত্যাকাণ্ড। জি। তো সাগররুনি হত্যাকাণ্ডে আপনি চিন্তা করে দেখেন, সাগররুনি কি করতে চেয়েছিল? নিশ্চয়ই এই ধরনের কোনো একজন ব্যক্তির সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করতে চেয়েছিল। একটি বড় ধরনের রিপোর্ট সে হয়তো, তার হাতে প্রমাণ ছিল বিভিন্ন ভাবে। এবং সেই সাগররুনিকে তো হত্যা করা হয় সাগররুনিকে। এবং সাগররুনিকে হত্যা করার পরে আজ পর্যন্ত সাগররুনির আ আ আয়ু রিপোর্টটি পর্যন্ত আমরা মানে আমরা পাইনি। জি, প্রায় হ্যাঁ, এক তাই না? যুগ প্রায় এক যুগ হয়ে গেছে। হ্যাঁ, ১ যুগ হয়ে গেছে এবং ১০৮ বার পিছিয়েছে। জি। ১০৮ বার সেঞ্চুরি পার করেছে। হ্যাঁ? তো সুতরাং এই যে বিষয়গুলো, যে কারণে বাংলাদেশের সাধারণ যারা গণমাধ্যমের যারা কাজ করে,
হ্যাঁ, তারা তো আসলে সন্ত্রাসী পালে না। হ্যাঁ, তাদের তো গুন্ডা বাহিনী নাই যে তাদেরকে প্রোটেকশন দিবে। সুতরাং তারা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তাদের কলম দিয়েই তারা বেঁচে থাকে। হ্যাঁ, তারা কলম দিয়ে ২ টা কলম লিখতে পারে এবং কলম দিয়ে তারা চেষ্টা করে সমস্ত কিছুর প্রতিবাদ করা। হ্যাঁ, তাদের তো জি। আসলে পেশি শক্তি নেই। হ্যাঁ, সাংবাদিক তো তার পেশি শক্তি নেই। তো সুতরাং সেই জায়গাটি থেকে যদি আমি বলি, তারা আসলে ভীত। বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমে যারা কাজ করে, কর্মীরা ভীত, সংবাদ মাধ্যমের সম্পাদকরা ভীত, সবাই ভীত। সুতরাং এই ধরনের ব্যক্তি সম্পর্কে আপনার তাদের করা, মানে কোন রকম রিপোর্ট করা, এটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। এটা জি, আপনাকে ধন্যবাদ। আ আ জনাব জুবায়ের বাবু, আপনি কি আমাদের সঙ্গে আছেন কিনা? প্রিয় দর্শক, আমাদের অতিথিকে আমরা হারিয়ে ফেলেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অতিথির সঙ্গে যুক্ত হতে পারবো। আ যে বিষয়টি আমাদের অতিথি আসলে বলছিলেন যে, বাংলাদেশের সংবাদ মাধ্যম যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টি তুলে আনেন নাই। কারণ তিনি বলছেন যে হয়তো মত প্রকাশের যে স্বাধীনতা, সেটি আসলে সংবাদকর্মীদের নেই। এবং তারা তাদের জানমাল নিয়ে আসলে ভীত, সশস্ত্র। সেই কারণেই হয়তোবা গণমাধ্যমে এই বিষয়টি উঠে আসেনি। যেটি আমাদেরকে এখন সংবাদের মাধ্যমে জানতে হচ্ছে একটি ভিন দেশ থেকে, সেটি হচ্ছে ভারতীয় গণমাধ্যম থেকে। আমাদেরকে জানতে হচ্ছে যে এই যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তিনি আসলে বিভিন্ন স্বর্ণ চোরাচালানের সঙ্গে, বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এটি আমরা তার মৃত্যুর পরে আমরা একটি ভিন দেশ থেকে জানতে পারছি। তো এইটি কি আসলে বাংলাদেশের মানুষ, বা তিনি যে ঝিনাইদহ ৪ আসনে তিনি যেখানে নির্বাচন করছেন, সেই এলাকার মানুষ নিশ্চয়ই তার সম্পর্কে জানতেন। এবং এরকম একজন মানুষকে, আমাদের যিনি অতিথি আছেন তিনি বললেন যে এরকম একজন মানুষ যিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত, সেরকম একজন মানুষকে কিভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন, সেটি আসলে অবশ্যই দেখা উচিত ছিল বলে আমাদের অতিথি মনে করছেন। এবং তিনি সেইভাবে তিনি তার মতটা প্রকাশ করছিলেন। আমরা তার কাছে আরও অনেক বিষয় সম্পর্কে জানব, কিন্তু এটি আসলে খুবই দুঃখের বিষয় যে একজন মানুষ, এবং তিনি কিন্তু বাংলাদেশের একজন সাধারণ মানুষ নন, তিনি বাংলাদেশের একজন সংসদ সদস্য। তিনি ভারতে গেলেন চিকিৎসা করানোর জন্য, এবং সেখানে তিনি নিখোঁজ হয়ে গেলেন। এবং আমরা ২-৩ দিন পরে জানতে পারলাম যে আসলে তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর খবরটি আমাদের সামনে আসলো। এবং অন্য একটি দেশে আসলে কিভাবে আমাদের সংসদ সদস্য নিহত হলেন। আমাদের অতিথি আছেন, এবং আমার মনে হয় বাংলাদেশের সব মানুষই মনে করবেন যে আসলে ভারতের কিন্তু একটি দায়বদ্ধতা রয়েছে, যে তাদের দেশে বাংলাদেশের একজন সংসদ সদস্য গেলেন, এবং তাদের দেশে, যেটি কলকাতার নিউ টাউন যে সিটিটা, সেখানে তিনি উঠেছিলেন একটি ফ্ল্যাটে, এবং সেখানেই তিনি মারা যান। এবং এখন পর্যন্ত কিন্তু তার মৃতদেহটি ওইভাবে শনাক্ত করা হয়নি বলে আসলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, এবং আমরা এ পর্যন্তই জানতে পেরেছি। এখন আমরা অপেক্ষা করব, দেখি ভারতীয় সরকার তাদের কি দায়বদ্ধতা রয়েছে। যেহেতু ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র, তো অবশ্যই শেখ হাসিনা নিশ্চয়ই, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই এই বিষয়টি নিয়ে অবশ্যই ভারতীয় সরকারের সাথে অবশ্যই কথা বলবেন। এবং আমাদের সামনে হয়তো এর আসল রহস্যটা অবশ্যই উঠে আসবে, যে আসলে কিভাবে তিনি তার এই হত্যাকাণ্ডটি আসলে ঘটেছে, সে সম্পর্কে আমরা জানবো। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছেই আমরা জানতে পারবো আনোয়ারুল আজিম সম্পর্কে। জি, জুবায়ের বাবু, আপনি কি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন? জি, আমি সংযুক্ত হতে জি, পেরেছি। আপনাকে জি। অসংখ্য ধন্যবাদ। ওকে। জি, আপনি যেমনটি বলছিলেন। না, আমি যেটা বলছিলাম যে সুতরাং ভারতের গণমাধ্যমে আসছে বলে আমরা জানতে পেরেছি, বিষয়টা তা নয়। সুতরাং আমাদের বাংলাদেশের সমস্ত গণমাধ্যম জানে তার সম্পর্কে এবং তার কর্মকাণ্ড সম্পর্কে, এবং শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, এবং আপনি জানেন যে সে একজন আন্তর্জাতিকভাবেই প্রসিদ্ধ একজন ক্রিমিনাল। সুতরাং এই বিষয়টি অনেক আগে থেকেই আসলে সবাই জানত। সুতরাং এটা আমি মনে করি না যে এটা নতুন কিছু। জি।
জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি একই বিষয় আরেকটু জানতে চাই যে তিনি কি ছিলেন সেটা বড় কথা নয়। তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে। আনোয়ারুল আজিম সম্পর্কে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে মন্তব্য তো অত্যন্ত কঠিন হওয়া উচিত। আমি যদি দেশকে ভালোবেসে থাকি, তাহলে আমি বলবো যে বাংলাদেশের যদি শুধুমাত্র জনপ্রতিটাই যদি আপনার কি বলা যায় যে সবকিছুর মাপকাঠি হয়, তাহলে চোর, ডাকাত, বদমাইশ অনেক জনপ্রিয় বাংলাদেশে রয়েছে। তারাই তাহলে শাসন করবে সাধারণ মানুষদেরকে, ভালো মানুষদেরকে, যারা সিভিল সোসাইটি যারা বলি আমরা সবাই, সবাইকে তারা তারা শাসন করবে। এইটি আসলে এই ধরনের কথা বলে তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটাকে আসলে যেটা কোন পর্যায়ে নষ্ট রাজনীতি হয়েছে বা কোন পর্যায়ে নষ্ট অবস্থায় রয়েছে সেটি একটি প্রমাণ করেছেন। জি, বাংলাদেশের রাজনীতি কতটা নষ্ট হয়েছে সেটির একটি প্রমাণ করতে তারই বক্তব্য। যে একটি মানুষ সে কি করে, সে চোর না টাকা, না সে হুন্ডি ব্যবসায়ী, না বা স্বর্ণ চোরাচালাকার বাড়ি, সেটা তারা দেখার প্রয়োজন নেই। তার এলাকায় জনপ্রিয়তা আছে কিনা। জি, আপনার কাছে একটু এইটা হতে আরেকটু পারে। যুক্ত করতে চাইবো যে একজন বাংলাদেশের অনেক বড় একজন ডাকাত এবং তার অনেক জনপ্রিয়তা আছে। তাহলে কি উনি নমিনেশন পাবেন কিনা? মানে বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে যে এখন ডাকাত খুব জনপ্রিয়, তার এলাকায় ডাকাত হিসাবে খুব জনপ্রিয়। জি, এরকম অনেক আপনি জানেন যে এই আমাদের উপমহাদেশে কিন্তু অনেক এরকম বড় বড় দাগী আসামিরা কিন্তু তার এলাকায় অনেক জনপ্রিয় ছিল। জি, তো সুতরাং এখন তাদের এই 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 যে যারা সন্ত্রাসী, অনেক বড় বড় সন্ত্রাসী বাংলাদেশে রয়েছে যারা অত্যন্ত জনপ্রিয় ছিল তার এলাকায়। তো সুতরাং তাকে আমরা মানে আইন প্রণেতা বানিয়ে দেব, তাই না? মানে এমপিদের কাজ কি? এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তা আপনি বুঝতেই পারছেন জি, যে আমরা চোর, সন্ত্রাসী, ডাকাতদেরকে এনে আমরা এখন আইন প্রণেতা বানাচ্ছি। তারা আইন তৈরি করছে কিভাবে তারা আমাদেরকে শাসন করবে। কত লজ্জার বিষয়টা, এবং কত ডেঞ্জারাস একটা বিষয়, এবং এই বিষয় দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশের রাজনীতি আসলে কোন পর্যায়ে রয়েছে, এবং এটি কিন্তু একটি পরিমাপ করার বিষয়। এবং তারই কথাটা আমি মনে করি যে বাংলাদেশে লিখে রাখা উচিত যে বাংলাদেশের রাজনীতি এই পর্যায়ে পর্যন্ত গিয়েছিল। জি। এটা একটা সময় মানে মানে মানুষ কোটেশন করবে, মানে এই কথাটাকে কোট করবে মানুষ। সো এটা তো অবশ্যই এই বিষয়টা আমাকে শঙ্কিত করেছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে আসবো, সেটি হচ্ছে শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম, আমাকে সেটুকু করতে দেওয়া হচ্ছে না। আমাকে টানা হ্যাচটার মধ্যে রাখা হচ্ছে। বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তার এই আপেক্ষকে আপনি কিভাবে দেখছেন? তার আক্ষেপ, এটা তো যথার্থ আক্ষেপ আমি মনে করি। যে সেটি হচ্ছে যে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুগে যুগে জন্মায় না। প্রতিদিন জন্মায় না। জি, জি, এটি শত বছরে একজন ডক্টর ইউনুস পাওয়া যায়, এবং তাদের মতো এরকম বিজ্ঞ মানুষ। এবং তারা কি করে, তারা সমাজে কি করে, তারা সমাজে কিন্তু তারা একটা সময় তারা জ্ঞান অর্জন করেন, এবং একটা সময় আছে পে ব্যাক করা। জি, তারা সমাজকে পে ব্যাক করতে চান। তারা যে সারা জীবনের অর্জনটাকে তারা দিতে চান সমাজে, তারা দিতে চান সমাজকে, তারা দিতে চান দেশকে। তো আজকে ডক্টর ইউনুস যে অবস্থানে এসছেন, তিনি হচ্ছেন পে ব্যাক করার সময় তার এখন। এই সময়ে তিনি যে আক্ষেপটি করেছেন, এটি যথার্থ আক্ষেপ করেছেন। কারণ তার এখন পে ব্যাক করার সময়, তার দেশকে দেওয়ার সময়। জি, সেই সময়টাকে তাকে দৌড়ঝাঁপ, তাকে হয়রানি, এই মামলা, সেই মামলা দিয়ে তাকে যে হয়রানি করা হচ্ছে। আপনি জানেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। জি। তো এই যে আপনি কি বিশ্বাস করেন, বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে যে ডক্টর ইউনূস এমন কাজ করেছে যার বিরুদ্ধে শত শত মামলা হতে হবে? বিশ্বাস করে না। জি, তো সুতরাং এখানে একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জুডিশিয়ারি বলি, বাংলাদেশের পুলিশ বলি, তাদের উপরে বাংলাদেশের মানুষের অ্যাকচুয়ালি আস্থার জায়গাটা এমন একটি জায়গায় গিয়েছে যে সেখানে যদি তারা সবচেয়ে বড় সন্ত্রাসীকে ধরে নিয়ে যান, তখন মনে হয় আহা, কোন ভালো লোকটাকে যেন নিয়ে যাচ্ছে এরা। মানে জি, এমন একটি আস্থার জায়গা তারা তৈরি করেছে যে তারা যদি সন্ত্রাসীদেরকেও ধরে, তখনও মনে হয় একটা ভালো লোককে ধরে নিয়ে যাচ্ছে। তো এই যে একটি বিষয় বাংলাদেশের মানে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা থেকে আরম্ভ করে, বাংলাদেশের এই পুলিশি
যেই মানে সিস্টেমটি কায়েম হয়েছে, জি এই কায়েমের কারণে কিন্তু আসলে যারা ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ। এবং শুধু সেটা নয়, আপনি অবাক হবেন একটি তথ্য জানলে, বাংলাদেশের প্রতি ৩টি পরিবারের ১টি পরিবার কোনো না কোনো নির্যাতনের শিকার। সো এটি জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যে এইরকম অবস্থায় ৩টি পরিবারের ১টি পরিবার কোনো না কোনো নির্যাতনের শিকার। এটা তো ডেঞ্জারাস একটি বিষয়। জি এবং এই বিষয়গুলো যদি আমরা যদি এখনই জনগণ যদি মাঠে না নামি, এখনই যদি জনগণ সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করি, তাহলে কিন্তু এই যে ৩টি পরিবারের ভিতরে একটি পরিবার তো জি নির্যাতিত, আর ২টি পরিবার হয়তো আমার পরিবার। এই আমার পরিবারে আসতে কিন্তু আর বেশি দিন লাগবে না, সময় লাগবে না। সুতরাং আমি নির্যাতিত হব, আপনি নির্যাতিত হবেন। হ্যাঁ? মানে এটা একটা মানে কি বলা যায়? একটা ফিকশনের মতো জিনিসটাকে জিনিসটা জি ছড়িয়ে পড়েছে। এখন ডক্টর ইউনূসকে যেভাবে তারা আসলে মামলা মোকদ্দমা দিয়ে যেভাবে হয়রানি করছে, এবং ডক্টর ইউনূসের যে আক্ষেপটি আমি মনে করি অত্যন্ত যথার্থ। কারণ এই সময়টা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি কিন্তু জীবনের শেষ প্রান্তে আছেন, এবং আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা তার কাছ থেকে এখনই অনেক কিছু বুঝে নেওয়ার ব্যাপার ছিল। অনেক জি কিছু জি শিখে নেওয়ার ব্যাপার ছিল। সেই জায়গাটাতে কিন্তু আমরা তাকে হারাচ্ছি, এবং সেও আমাদের জন্য কিছু করতে পারছে না। আমরাও তার কাছ থেকে কিছু পাচ্ছি না। সুতরাং এই এই মানে জি কি বলা যায় যে এই যে এই লসটি হচ্ছে সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষের, আমি মনে করি। জি ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরশার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহকে অস্ত্রগুলিসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন। শেষ পর্যন্ত কি রোহিঙ্গা গলার কাটা হয়ে দাঁড়াবে কিনা আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত কেন বলছেন? এটা তো এখনই গলার কাটা। মানে বিষয়টা হচ্ছে যে আপনি দেখুন, বাংলাদেশে 1.2 মিলিয়ন, প্রায় ১ মিলিয়নের বেশি রোহিঙ্গা বর্তমানে রিফিউজি রয়েছে। জি আসলে কি বাংলাদেশের মতো দেশ এরকম একটি রিফিউজিকে, এত বড় একটি অ্যামাউন্ট রিফিউজিকে তারা পালার মতো ক্ষমতা আছে কিনা? নাম্বার 1। জি নাম্বার 2 হচ্ছে মানবিক দিক থেকেও যদি আমরা দেখি যে ঠিক আছে, রোহিঙ্গারা সেখানে অত্যন্ত আ মানে খুব খারাপ অবস্থায় ছিলেন। তাদের জীবনের নিরাপত্তা ছিল না। তাদের মানে মানে অত্যন্তিক অমানবিকভাবে তারা বসবাস করতেন সেই অঞ্চলে, এবং তারা নির্যাতিত একটি জাতি। জি ঠিক আছে? অফ কোর্স তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। তাদের জন্য আমাদের করারও অনেক কিছু ছিল। যেমন আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের সাথে আমরা তাদের সাথেই বর্ডার শেয়ার করি, এবং আপনি জানেন যে বাংলাদেশ এবং মায়ানমারের প্রায় ২৭২ কিলোমিটার বর্ডার রয়েছে জি আমাদের মায়ানমারের সাথে। এবং এই ২৭২ কিলোমিটার ভিতরে সিংহভাগ বর্ডারটি কিন্তু হচ্ছে এই তারা যে অঞ্চলটিতে থাকে সেই অঞ্চলটিতে। সুতরাং তাদের জন্য আমরা অনেক কিছু করার ছিল। আমরা জি রাজনৈতিকভাবে করতে পারতাম, সেটা আন্তর্জাতিকভাবে করতে পারতাম। হ্যাঁ? এবং জি বিভিন্নভাবে কিন্তু আমরা বার্মাকে প্রেশার ক্রিয়েট করতে পারতাম, যেন তাদেরকে বার্মা সেই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে তাদেরকে রক্ষা করে। এবং সেই হিসাবে আমাদের যেরকম কূটনৈতিক আ আ চাল দেওয়া দরকার ছিল, বা কূটনৈতিকভাবে এগোনোর দরকার ছিল, সেটি কিন্তু আমরা করতে পারিনি। বরং আমরা কি করলাম? যে আমরা যেন তাদের উপর অত্যাচার বাড়িয়ে দেয় সেরকম একটি ব্যবস্থা করি। কারণ ওরা চাচ্ছে, আপনি দেখুন একটা জিনিস, মায়ানমার সরকার কিন্তু চায় তারা এই জায়গা থেকে চলে যাক। তো কোথায় জি যাবে? তাদের তো যাওয়ার জায়গা নেই। তাদের যাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ। তো আমি বাংলাদেশ বর্ডার খুলে দেওয়া মানে কি? মায়ানমারের সেই ইচ্ছাটাকে আসলে আমরা প্রাধান্য দিলাম। জি মায়ানমার চেয়েছিল তারা চলে যাক, এবং তারা চলে এসছে। একটা বিশাল অংশ বাংলাদেশে চলে আসছে। এখন এই যে বাংলাদেশে আসছে, এবং এই যে ডিসিশনটি নিয়েছেন একজন ব্যক্তি, জি একজন ব্যক্তি এই ডিসিশন নিয়েছেন যে এই রোহিঙ্গারা আসবে কিনা। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজের মুখে বলেছেন যে একদিন তার ছোট বোন বলেছে যে, "আপা, তুমি এ এত ১৭ কোটি মানুষকে খাওয়াতে জি পারো, জি আর ১০ লক্ষ মানুষকে খাওয়াতে পারবা না?" জি তার ছোট বোনের কথায় তিনি বাংলাদেশের কোনো মানুষকে জিজ্ঞাসা না করে তিনি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হোক। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে সরকার প্রধানের একটি দায়িত্ব ছিল হচ্ছে ১ম এ এই বিষয়টি নিয়ে বাংলাদেশে, আপনি জানেন যে বাংলাদেশে একটি সংসদ, যেইভাবেই হোক একটি সংসদ রয়েছে, সে সংসদে উত্থাপন করা। সংসদে সেটি ছেড়ে দেওয়া। সংসদ নির্ধারণ করবে জি রোহিঙ্গারা কি আসবে না রোহিঙ্গারা যাবে।
রোহিঙ্গাদেরকে আমরা প্রোটেক্ট করব না রোহিঙ্গাদেরকে আমরা আসতে দেব? সো এটা সংসদকে লেট দেম ডিসাইড। জি এটা না করে একজন একক ব্যক্তির ডিসিশনে আজকে এই ১০ লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে হাজির। এবং জি এই রোহিঙ্গার জি কারণে জনাব কিন্তু পুরো জুবায়ের বাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনার কাছে আরো অনেক বিষয় জানার ছিল, তবে সময় স্বল্পতার জন্য আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। জি প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি শুভ সন্ধ্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।